নমস্কার বন্ধুরা, সুজয়দের চ্যানেলে আপনাদের স্বাগত। সারা দেশ এখন উত্তাল। এসআইআর, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন ভোটার লিস্টের, এই নিয়ে সারা ভারত উত্তাল, আতঙ্কিত। গুজব ছড়াচ্ছে নানা দিকে। কাউকে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে, কাদের পুশব্যাক করা হবে, নানা রাজনৈতিক দলের নানা ভাষ্য। কোনটা বিশ্বাস করবেন? তবে এটা একটা জিনিস আমরা বুঝতে পারছি, সেটা হচ্ছে মুসলিম বিতাড়নের এক সুনির্দিষ্ট পরিকল্পনা। এমন একটা ভাব শাসক দলের, যেন ভারতবর্ষ থেকে মুসলিমদের নিশ্চিহ্ন করে দেওয়া হবে। আরে মশাই, মুসলিম তাড়াতে হলে আগে জম্মু কাশ্মীরে সাতটা চালু করলেন না কেন? যে 1951 সালের পরে কত উগ্রপন্থী অনুপ্রবেশকারী পাকিস্তান থেকে কাশ্মীরে ঢুকেছে। তাহলে তো কাশ্মীরে, জম্মু কাশ্মীরের স্পেশাল ইন্টেন্সিভ রিভিউটা ভোটার লিস্টের করা দরকার ছিল সবচেয়ে আগে। সেটা কেন করলেন না? যাই হোক, সান নিয়ে নানা গুজব ছড়াচ্ছে, নানা কথা হচ্ছে। আমরা তার কিছু প্রশ্ন আলোচনা করব, যেগুলো আমার মনে এসেছে। আপনাদের মতামত কমেন্টে জানাবেন। প্রথম একটা প্রশ্ন, যে যাদের বয়স এখন 40-এর বেশি, তারা 2002 সালের ভোটার লিস্টে নাম ছিল তাদের, তারা ভোট দিয়েছিলেন। তখন নাকি 2002 সালে সার হয়েছিল, এই অশ্বমেধ যজ্ঞ হয়েছিল। আপনাদের কি মনে পড়ে তখন এরকম যুদ্ধ যুদ্ধ খেলা হয়েছিল? তখন আমার বয়স 50 বছর, কর্মক্ষেত্রে খুবই সক্রিয় তখন আমি। আমার তো মনে পড়ে না ছবি নিয়ে দৌড়াদৌড়ি, ফর্ম ফিল আপ, ফর্মের ছবি সাঁটানো, এসব কিছু করেছি। তা এবার এত হইচই হচ্ছে কেন? 2002 সালে তো হয়নি কিছু এরকম কিছু ঘটনা। আপনাদের কি মনে পড়ছে? আমার স্মৃতিশক্তি হয়তো বয়স হয়ে গেছে দুর্বল। 2 নম্বর, সারের কিছু রিভাইজড শিডিউল করা হয়েছে। এনুমারেশন ফর্ম জমা দেবার তারিখ ও ডিজিটালাইজ করার শেষ তারিখ ছিল 4 ডিসেম্বর, সেটা বাড়িয়ে 11 ডিসেম্বর করা হয়েছে। 7 দিন বাড়ানো হয়েছে সব ক্ষেত্রে। ড্রাফট লিস্ট পাবলিশ হওয়ার কথা ছিল 9 ডিসেম্বর, সেটা করা হয়েছে 16 ডিসেম্বর ড্রাফট লিস্ট বেরোবে। ফাইনাল লিস্ট প্রকাশ হওয়ার কথা ছিল 7 ফেব্রুয়ারি, সেটা হবে 14 ফেব্রুয়ারি 2026। ড্রাফট লিস্ট প্রকাশ করার পরে চলবে হিয়ারিং, নোটিশ, ভেরিফিকেশন, অ্যাপিল এবং নতুন ভোটার ইনক্লুশন প্রসেস। 3 নম্বর, 2025 সালের ভোটার লিস্টের ভিত্তিতে এনুমারেশন ফর্ম ইস্যু করা হচ্ছে। 2025 সালের হিসাব অনুযায়ী পশ্চিমবঙ্গে ভোটার ছিল 7,64,00,000। এর মধ্যে মুসলিম ভোটারের সংখ্যা আনুমানিক 2 কোটি থেকে 2.5 কোটি হতে পারে। বিজেপি চাইছে এর থেকে অন্তত 1 কোটি 1.5 কোটি মুসলিমকে মুছে দিতে। 2002 সালের ভোটার লিস্টের ভিত্তিতে ম্যাপিং, ম্যাচিং ও লিঙ্কেজ করা হবে যাদের নাম 2002-এর ভোটার লিস্টে নেই। এই ব্যবস্থায় কি হবে? মৃত ভোটারদের নাম বাদ যাবে। 2, শিফটেড ভোটারদের নাম বাদ যাবে। 3, ডুপ্লিকেট ভোটারদের নাম বাদ যাবে। 4, ভুতুড়ে ভোটারদের নাম বাদ যাবে। আর যাদের নাম 2002 সালের ভোটার লিস্টের সাথে ম্যাপিং, ম্যাচিং ও লিঙ্কেজ করা যাবে না, তাদের নাম বাদ যাবে। 16 ডিসেম্বর যে ড্রাফট ভোটার লিস্ট প্রকাশ করা হবে তাতে। আমার অনুমান 2025-এর ভোটার লিস্ট থেকে 20 থেকে 50 লক্ষ ভোটার বাদ পড়তে পারেন। এটা খুব স্বাভাবিক। মৃত ভোটার, শিফটেড ভোটার ধরলে এই পরিমাণটা এরকমই হবে, 20 থেকে 50 লক্ষ। যেটা শুভেন্দুবাবুরা চাইছেন
1 কোটি থেকে 2 কোটি। আবার মনে রাখতে হবে, মৃত ভোটার যেমন বাদ যাবে, 1 জানুয়ারি পর্যন্ত যাদের 18 বৎসর হবে তারা আবার কিন্তু 6 নম্বর ফর্ম ফিল আপ করে তাদের নাম ইনক্লুশন হবে। তাহলে আবার একটা বিরাট সংখ্যক ভোটারের নাম ঢুকে যাবে। সেক্ষেত্রে ফাইনাল লিস্টে এই নতুন ইনক্লুডেড ভোটারদের নামও ঢুকে যাবে। এরা জেনুইন ভোটার, 18 বৎসর হয়েছে, বাবা মা ভোটার আছেন, অতএব কোনো সমস্যা নেই। 4, বিএলওদের কাজের চাপ, মৃত্যু, অসন্তোষ, বিক্ষোভ, এটা একটা দিয়ে আমার মনে হচ্ছে পশ্চিমবঙ্গের ওয়ার্ক কালচারের একটা ছবি উঠে আসছে। কেন বলছি তার আগে শুনুন, পশ্চিমবঙ্গে 294টি বিধানসভা আছে। সারা পশ্চিমবঙ্গে প্রায় 80,000 বুথ বা ভোট কেন্দ্র আছে। এই জন্য এসআইআর কাজের জন্য কম বেশি 80,000 বিএলও নিয়োগ করা হয়েছে। বুথে, প্রতি বুথে এমুনারেশন ফর্ম কম বেশি 800 থেকে 1200টি। গড়ে প্রতি বাড়িতে 3 জন ভোটার থাকলে প্রতি বিএলওকে 300 থেকে 400 বাড়িতে একবার ফর্ম দিতে যেতে হবে এবং একবার ফিল আপ করা ফর্ম আনতে হবে। তারপরে ফিল আপ করা ফর্ম মোবাইলে নির্দিষ্ট অ্যাপে আপলোড করতে হবে। তা এই নিয়ে তারা প্রচণ্ড বিক্ষুব্ধ। আসলে ব্যাপারটা কি হয়েছে, কাদের বিএলও করা হয়েছে? বেশিরভাগ স্কুল শিক্ষক, কিছু অঙ্গনওয়াড়ি কর্মী, যাদের কোনো সময় মতো হাজিরা দেবার তাগিদ নেই, যাদের কোনো জীবনে টার্গেট নেই। ছাত্র পাস করলেও মাইনে পায়, ছাত্র ফেল করলেও মাইনে পায়, ক্লাস করালেও মাইনে পায়, ক্লাস না করালেও মাইনে পায়। এই হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের শিক্ষকদের অবস্থা বেশিরভাগ। আমি ব্যতিক্রমীদের কথা বলছি না, 2-4 জন, 5 জন, 10 জন ভালো মানুষ থাকেন, তারা সঠিক কাজ করেন, নিয়ম মেনে কাজ করেন, নিয়ম মেনে স্কুলে যান। আমি বেশিরভাগের কথা বলছি। এদের হাজিরার কোনো নিয়ম নেই, ক্লাস নেবার কোনো নিয়ম নেই, বৎসরের বেশিরভাগ সময় ছুটিতে কাটায়। এখন এরা হঠাৎ এরকম একটা টার্গেটেড কাজের দায়িত্ব পাওয়ার পরে এদের নাভিশ্বাস উঠেছে। জীবনে তো কাজ করেনি এরা। এই যে অঙ্গনওয়াড়ি কর্মী, শিক্ষক, এরা তো নির্দিষ্টভাবে কোনো দায়িত্ব নিয়ে কোনো কাজই জীবনে করেনি। হঠাৎ এরকম একটা নির্দিষ্ট সময়সূচি মেনে কাজ করতে বলাতে এদের ত্রাহি ত্রাহি রব উঠে গেছে। আর সঙ্গে শাসক দল তাদের মদত দিচ্ছে। এবার কিছু লোক ভয়ে মারা যাচ্ছে, জীবনে কাজ করেন, তাকে যদি কাজ করতে বলেন সে তো ভয় পাবে। এ তো আমার কর্মজীবনে অসংখ্য দেখেছি। কারোর নার্ভের অসুখ হয়ে যায়, কারোর হার্টের অসুখ হয়ে যায়। তা এই হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের ওয়ার্ক কালচার। তারই প্রতিফলন বিএলওদের এই অসন্তোষ, বিএলওদের মৃত্যু। মৃত্যু যে কোনো ব্যক্তিরই দুঃখজনক, আর মৃত্যু যে কোনো সময় যে কেউরই আসতে পারে। তা এটা একটা বিশাল কাজ না যে এটা নিয়ে এত হইচই করতে হবে? বললাম তো, 800 থেকে 1200 এনুমারেশন ফর্ম প্রতি বুথে, ঘরে ঘরে প্রতি বাড়িতে 3 জন ভোটার, তাহলে 300 থেকে 400 বাড়িতে আপনার যেতে হবে একবার ফর্ম দিতে, আনতে যেতে হবে একবার, তারপরে ডেটা। এইবার ডেটা, আসল প্রবলেমটা যেখানে হয়েছে, এদের ভিতর একটা বিশাল শ্রেণী আছে যারা কোনোদিন কম্পিউটারে ওই ফেসবুক আর ইউটিউব ছাড়া আর কিছুই দেখে না। এরা কোনো টেকনোলজি সম্বন্ধে এদের জ্ঞানই নেই। কি করে আপলোড করতে হবে, কোনো ফাইল ডাউনলোড করতে হবে, কি করে আপলোড করতে হবে, এসব এরা জীবনেও করেনি। এটাও কর্তৃপক্ষের ত্রুটি যে তারা দেখে নেয়নি যে তার একটা ন্যূনতম এই পারদর্শিতা আছে কিনা, ডিজিটাল পারদর্শিতা আছে কিনা। সেটা না দেখায় অনেকেই ফর্ম জমা এবং ফেরত নেওয়া পর্যন্ত ঠিকঠাক আছে, ডিজিটালাইজ করতে যে একেবারে কাপড়ে হয়ে গেছে, ত্রাহি ত্রাহি রব উঠে যাচ্ছে, পাচ্ছে না।
এটা দেখে নেওয়া উচিত ছিল যে তাদের মিনিমাম কম্পিউটারের সাথে বা মোবাইলের এই সমস্ত কাজের সাথে একটু জ্ঞান আছে কিনা। তার কারণ আমরা দেখেছি কিছু কিছু বিএলও 17 দিন, 20 দিন, 25 দিনের ভিতর সমস্ত কাজ কমপ্লিট করে ফেলেছে। তারা তো অতি মানব না। তার মানে তারা এই কাজটা কম্পিউটারের বা মোবাইলের এই অ্যাপের কাজ টাজগুলো সম্বন্ধে একটু ওয়াকিবহাল, হাত চলে। এমন অনেক অঙ্গনওয়াড়ি কর্মী আছে যারা জীবনে এসব কাজ করেনি। কি করে আপলোড করতে হয়, কি করে স্ক্যান করতে হয়, কিছুই বোঝে না। এরাই হঠাৎ প্রায় 55 বছরের এক মহিলা, বাংলা পড়া, কম্পিউটারের কোনো জ্ঞান তার নেই, টেকনোলজি সম্বন্ধে কোনো ধারণা নেই। এবং তাকে যদি বলা হয় আপনাকে এই 800 ফর্ম আপলোড করতে হবে, ছবি স্ক্যান করে ঢোকাতে হবে, সে তো ন্যাচারালি লেজে গোবরে হয়ে যাবে। তাই ঘটেছে। ব্যাপারটা এরকম কিছু আহামরি ব্যাপার না, এবং এই নির্দিষ্ট সময়ের ভিতর না করার মতো ব্যাপার। ৫ নম্বর, শোনা যাচ্ছে কেউ কেউ শ্বশুরকে বাবা দেখিয়ে বা কাজের বাড়ির মালকিনকে মা দেখিয়ে ভোটার লিস্টে নাম তুলেছে। এই নিয়ে সংবাদ মাধ্যমে প্রচার চলছে। মনে হচ্ছে কোটি কোটি মানুষ এই রকম ঘটনা ঘটেছে। এগুলো বিরল ঘটনা, এগুলো নিয়ে এত হইচই করার কিছু নেই। কিছু কিছু ক্ষেত্রে এরকম ঘটতেই পারে, এটা বিরাট অপরাধের কিছু না। পূর্ব বাংলা থেকে একা এসেছে, মা বাবা আসেনি, তা কি করবে? তার তো একটা কাউকে অবলম্বন করে ধরে তার কাগজপত্র তৈরি করতে হবে। তা সে যদি শ্বশুরকে বা প্রতিবেশী কাউকে মা বাবা দেখিয়ে আধার কার্ড, ভোটার কার্ড করে, সেটা কি খুব অপরাধ? লাখ লাখ কোটি কোটি এরকম হয়েছে, ভাবারও কোনো কারণ নেই। ৬, পশ্চিমবঙ্গ বাংলাদেশ সীমান্তে কোথাও ঘোজাডাঙ্গা, কোথাও অন্য সীমান্তে বর্ডারে ১০০-২০০ গরিব অনুপ্রবেশকারী মুসলিমরা বাংলাদেশে ফিরে যাচ্ছে। সেই খবর এমনভাবে পরিবেশন করা হচ্ছে যেন প্রায় সব মুসলিম পশ্চিমবঙ্গ ফাঁকা করে চলে যাচ্ছে। আরে পশ্চিমবঙ্গে ২০২৫ সালে আনুমানিক ১০ কোটি জনসংখ্যা, যার মধ্যে প্রায় ৩০% অর্থাৎ ৩ কোটি মুসলিম। মুসলিম জনসংখ্যা বৃদ্ধির কারণ ঘুষপেট বা অনুপ্রবেশ নয়, মুসলিমদের জন্মহার হিন্দুদের তুলনায় প্রায় দ্বিগুণ। এই মুসলিমদের ছাড় দিয়ে আটকানো যাবে না। এর জন্য দরকার মুসলিমদের জন্মহার নিয়ন্ত্রণ ব্যবস্থা। ৭, আচ্ছা, ২০০২ সালের পর কত বাংলাদেশি মুসলিম ভারতে অনুপ্রবেশ করেছে আপনার মনে হয়? ১৯৭১ সালে স্বাধীন বাংলাদেশের জন্মের পর সেখান থেকে মুসলিমদের স্রোতের মতো ভারতে অনুপ্রবেশের কোনো সামাজিক কারণ ছিল কি? আর কিছু পণ্ডিত বলছেন মায়ানমারের রোহিঙ্গা মুসলিম নাকি ব্যাঙাছির মতো কিলবিল করছে। তত্ত্ব বলছে সারা ভারতে ৪০ থেকে ৫০ হাজার রোহিঙ্গা অনুপ্রবেশকারী আছে। এটা আমার কথা না, এটা ইউএনওর সংবাদ সংস্থা জানিয়েছে। ৮, পরিশেষে বলতে চাই যে ভোটার তালিকার নিবিড় সংশোধন একটি অসৎ রাজনৈতিক অভিসন্ধি এবং ধর্মীয় বিভাজনের ও অস্থিরতা সৃষ্টির কৌশল। মৌলিক ও বুনিয়াদী সমস্যা থেকে মানুষের দৃষ্টি সরানোর কৌশল। হিটলার যেভাবে ইহুদিদের সম্পর্কে সাধারণ জার্মানবাসীকে উত্তেজিত করেছিলেন যে ইহুদিরাই সমস্ত সম্পদ ভোগ করছে, ইহুদিরাই তোমাদের চাকরি সব নিয়ে যাচ্ছে, অতএব ইহুদিদের তাড়ালে তোমাদের সুদিন ফিরে আসবে। খ্রিস্টান জার্মানিরা সেটা বিশ্বাস করেছিল হিটলারকে, তাই হিটলার পেরেছিল ইহুদি নিধনের যজ্ঞ করতে, ইহুদিদের মুছে দিতে চেয়েছিল। আমাদের দেশের কেন্দ্রীয় সরকারের যারা আছেন তাদের ইচ্ছাও তাই, যে মানুষের ভিতর মুসলিম ভীতি তৈরি করা, মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা সৃষ্টি করা, যাতে জাতি দাঙ্গা লেগে যেতে পারে, যাতে এইভাবে মুসলিম
জনসংখ্যা কমানো যেতে পারে, কিন্তু সেটা কখনোই ভারতের মতো রাষ্ট্রে সম্ভব হবে না। এটা একটা অসৎ উদ্দেশ্য। আমার বক্তব্যের সাথে আপনাদের মত মিললে কমেন্টে জানাবেন। আপনাদের বিরুদ্ধ মত থাকলে সেটাও জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের শেয়ার করবেন। আর যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে সাবস্ক্রিপশন বাটনটা ক্লিক করে দেবেন এবং অল নোটিফিকেশন বেলটা বাজিয়ে দেবেন, যাতে আমার এই জাতীয় ভিডিও আপনাদের কাছে সময় মতো পৌঁছে যায়। আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততদিন আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন। আনন্দই হলো ঈশ্বর, আনন্দই হলো আল্লাহ।